প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ভুলবশত চোখে আঘাত। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সায়েদুল হক 1963 সালের আগস্ট মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম.এস. এফ.সি.পি.এস. ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি চক্ষু বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। একেবারে স্যার, সামনে ঈদ আসন্ন। আমরা জানি যে অনেক সময় ঈদের এই সময়টিতে চোখে নানান কারণে নানান ধরনের আঘাত লেগে থাকে। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবো, মূলত কি কি কারণে আসলে চোখে আঘাত লাগতে পারে ভুলবশত? তো অনেকেই যায় কোরবানি কিনতে যায়, অসাবধানতাবশত দেখা গেল যে গরুর লেজের একটা বাড়ি লাগলো চোখে, অথবা গরু দৌড় দিল, সে হয়তো গরুই যায় তার উপরে পড়লো, অথবা সে যায় কোনো কিছুর উপরে পড়লো। এইভাবে দেখা যায় যে চোখে ইনজুরি সম্ভাবনা থাকে এবং প্রায়ই হয়। ওখানে যেটা সমস্যা হয়, গরুর লেজের যে আঘাত, এটা এক ধরনের অনেকটা মানে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে, বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন বেশি থাকে। তো প্রথম দিকে হয়তো মনে হয় যে না, খুব বেশি না, একটু আঁচড় লাগছে, এমন কিছু না, এটা সহনীয় থাকে। আচ্ছা, কিন্তু ওই যে একবার যদি ফাঙ্গাস কর্নিয়াতে সংস্পর্শে ঢুকে যায়, তখন দেখা যায় যে আস্তে আস্তে কয়েকদিন লাল, তারপরে আস্তে 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 দেখা গেলো যে একটা আলসারের মতো হয়ে গেল। আচ্ছা, সাদা একটা স্পট। তো যেহেতু শুরুতে একটা সহনীয় থাকে, ওই জন্য অনেকে এটা ইগনোর করে। তো দেখা যায় পরবর্তী সময় দেখা যায় যে এটা একটা এমন একটা ইনফেকশন, হয়তো প্রচলিত একটা ওষুধ দিল, অ্যান্টিবায়োটিক সাধারণত যেটা প্রেফার করে, যে প্রেসক্রিপশন ছাড়া যদি হয় তাহলে সাধারণত অ্যান্টিবায়োটিক আগে নেই। সেক্ষেত্রে একেবারে শুরুর দিকে আসলে যখন এই যে আঘাতটি লাগছে, তখন প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণ উপসর্গ থাকছে? ওইটা বললাম যে লেজার আঘাত যদি হয়, এটা খুব সহনীয়। হয়তো একটু পেইন হবে, একটু খোসা খোসা লাগবে, বা একটু বার্নিং, বা একটু পানি পড়া, একটু লালচে ভাব, এইটুকু। হয়তো দেখার তেমন একটা সমস্যা প্রথম দিকে নাও থাকতে পারে, সেই জন্য আসলে গুরুত্বটা কম থাকে। কিন্তু যখন এটা এস্টাবলিশড হয়ে যায় যে একটা কর্নিয়াল আলসারের মতো হয়ে গেছে, তখন কিন্তু ওই যে রোদে তাকাইতে অসুবিধা হবে, দেখতে অসুবিধা হবে, ময়লা একটু একটু জমবে, পানি পড়াটা আগের চেয়ে বাড়বে, এবং চোখটা মনে হয়তো একটু ফোলা ভাব এরকম আসবে। তো এই অবস্থায় যদি সে ইগনোর করে, অবহেলা করে, তাহলেই সমূহ বিপদ। আর হঠাৎ করে যখন স্যার আঘাত লাগছে, তখন আসলে তাৎক্ষণিকভাবে কোনো কিছু করণীয় রয়েছে কিনা? করণীয় হলো, আমরা যেটা বলি যে মানে ফার্মেসি থেকে ম্যাক্সিমাম তো অনেকেই এটা অ্যাভেল করে, প্রায় মোর দেন 50% তো ওই প্রাথমিক চিকিৎসাটা ফার্মেসি থেকেই নেয়। তারা তো আর চোখ পরীক্ষা করতে পারবে না। তারা যেটা করে যে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখে, হয়তো অনেকে বলেও দেয় যে যদি দেখেন যে ভালো না হয় তাহলে কিন্তু ডাক্তার দেখাইতে হবে। আসলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যে প্রথমেই যদি চোখের ডাক্তার দেখায়, তাহলে তার আর এটা রিস্কটা থাকে না। ওই জায়গাটা হলো ইম্পর্টেন্ট। হয়তো ছোটো আঘাত, আর যদি দেখা যায় শিঙের খোসা লাগছে, বা খুরের খোসা লাগছে, বা কোথাও পড়ে যায়, মানে কেটে যায়, বা ওরকম যদি হয়, তাহলে তো এটা ইমার্জেন্সি, সে বুঝতেই পারে, তখন হয়তো সে হাসপাতালেই যায়। ওখানেও অনেকে যেটা করে, আচ্ছা আগে দেখি একটু চিকিৎসা নিয়ে ভালো হয় কিনা, চোখের হাসপাতালে কিন্তু যাচ্ছে না, অত এটা কিন্তু কর্নিয়াল একটা ইঞ্জুরি হয়ে আছে। তো পরে দেখা গেল যে অলরেডি কর্নিয়াল ইঞ্জুরি তো আছেই, এবং এটা 2-1 দিন পরে দেখা গেল যে রিপেয়ার করতে সমস্যা হচ্ছে, এবং এটা একটা স্থায়ী অন্ধত্বের একটা কারণ হয়ে যায়। অনেকে যেটি করে থাকেন যে বারবার হয়তো পানি দিয়ে চোখ ধুচ্ছে, সেটি কি কোনো উপকারে আসছে কিনা? চোখ ধোয়াটা উপকারে আসবে, কারণ যদি অনেক সময় দেখা যায় যে বিশেষ করে যে মাংস কাটে, তো মাংস কাট থেকে যে দেখো যে একটা কণা এসে পড়লো, এটা কিন্তু যথেষ্ট একটা কর্নিয়াল আলসার করার জন্য। কিন্তু যদি সেটা মনে করে যে না, ছোট একটা জিনিস, আমি ওইরকম ইম্প্যাক্টেড হয় নাই, গর্ত করে বা ঢুকে গেছে এরকম না, হালকা সুপারফিশিয়ালি আছে, তো এটা যদি সে একটা পানি দিয়ে সাফ করে যদি নিয়ে আসতে পারে, তাহলে কম্পারেটিভলি সেফ। তো সেই জন্য পানি দেওয়া তো সমস্যা নাই। কিন্তু যদি আঘাতপ্রাপ্ত হয়, যে কোনো কাটাছিড়ার যদি ব্যাপার থাকে, তাহলে পানি অ্যাভয়েড করা ভালো। কারণ অনেক সময় দেখা যায় যে কন্টামিনেটেড পানি, ওই পানিতে যে জীবাণু, ওইটাই হয়তো পরে দেখা গেলো যে কাল হয়ে গেছে। সেই জন্য এটা যদি কাটাছিড়া থাকে, তাহলে সব কিছু বাদ দিয়ে সরাসরি আপনার চিকিৎসা শরণাপন্ন হওয়াটা
বুদ্ধিমানের কাজ। ভুলবশত চোখে আঘাতের আর কি কি উপায় রয়েছে? আমাদের মানে ইয়েটা ঈদ একেবারে এখানে, হ্যাঁ, এখানে শুধু কুরবানি, গরু হাট থেকে শুরু করে ট্রাভেল, এবং সবাই তো তখন একটা উৎসবের মধ্যে থাকে, একটা হারিডনেসের মধ্যে থাকে। এখানে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু, প্লেগ্রাউন্ড ওপেন থাকে, বাচ্চারা যারা খেলাধুলা করতে বাড়িতে যায়, এরা তো তখন আর এতটা নিয়ন্ত্রণে থাকে না, একদম হইচই করতেছে। তখন দেখা গেল যে ওই যে খেলাধুলা সরঞ্জাম যেগুলা, ওইগুলোর থেকে আঘাতপ্রাপ্ত হতে পারে। কারণ ঈদের সময় দেখা যায় যে ছুটির মধ্যে পড়ে যায়, তখন তো অনেক হাসপাতালে শুধু ইমার্জেন্সি ব্যাকআপটা থাকে, রুটিন সার্জারি তো তেমন একটা থাকে না। তো সেই জন্য নিকটস্থ যেখানেই থাকবে চিকিৎসক বা একটা হাসপাতালের ইমার্জেন্সি, সেখান থেকে প্রাথমিক চিকিৎসাটা নিয়ে নিতে হবে। এর পরবর্তী সময় যদি ওখান থেকে বলে যে না, আপনার অবস্থা বেশি ভালো না, এটা গুরুতর একটা ইনজুরি, তাহলে হয়তো সে কোনো একটা হাসপাতাল যেগুলোতে চক্ষু চিকিৎসা বিষয়ক অপারেশনগুলো হয়, সেই সমস্ত জায়গায় যেতে হবে। অনেক সেন্টার আছে যে নাই, চোখের চিকিৎসা হয় কিন্তু অপারেশন হয় না। তো চোখের ইনজুরি যদি থাকে তাহলে কিন্তু ওখানে গেলে তার টাইম লস হবে। কারণ ওই ইনজুরিটা হলো যে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে যদি রিপেয়ারটা হয়, তাহলে এটা হলো বেস্ট। তাহলে সংক্রমণের ঝুঁকি কমে যাবে, আর এটা হিলিং বা যে উপশম যেটা, সেটাও ভালো হবে। ঈদের সময় আমরা যেটি দেখি যে অনেক সময় আসলে বিভিন্ন কিছু কাটাকাটি করছেন, সেখান থেকে একটা কণা যাচ্ছে চোখে বা নানা ধরনের আঘাত হতে পারে, একেবারে তাৎক্ষণিকভাবে তখন আসলে স্যার কি করণীয়? ট্যাপের পানি এবং এটা দিয়ে যদি একটু পরিষ্কার করে ভালোভাবে ঝাপটা দেয়, এটা একটা করতে পারে। আর একটা যদি মনে করে যে একটা কণা ঢুকছে, একটা মাংসের কণা ঢুকছে বা একটা হাড্ডি ঢুকছে, এটা কিন্তু মানে তার নেইবার যে আছে, প্রতিবেশী যে আছে, তার সাপোর্ট নিয়ে কিন্তু সে করতে পারে। আচ্ছা, যদি এরকমভাবে দেখা যায়, তাহলে একটা ওই কটন বাড অথবা একটা ওই টিস্যু পেপার, ওইগুলো দিয়ে কিন্তু নিয়ে আসা যায়। কারণ এই কনজাংটিভাতে এখানে যদি থাকে, এখান থেকে নিয়ে আসাটা খুব অসহনীয় না, এটা অ্যানেস্থেসিয়া ছাড়াও এটা নিয়ে আসা যায়। কোনো হাড়ের গুঁড়া কিংবা অন্যান্য কিছু চোখে ঢুকবার পর চোখ কচলাতে দেখা যায়, সেটি কি আসলে বিজ্ঞানসম্মত কিনা? না, এটা হয় কি, সে মনে করে যে কি পড়লো দেখি। এখন যদি কিছু ভিতরে পড়ে থাকে, এটা ডলা দিলে বেরোবে না, কিন্তু এটা রিফ্লেক্সলি হয়ে যায় কাজটা। তো এটা যদি চোখে কিছু পড়ে, তাহলে এই ডলা দিলে যেটা হয় যে হয়তো একটা হাড্ডির কণা নিচে পড়ে আছে, এটা কিন্তু সমস্যা করতেছে না, কিন্তু আমি যখন এটাকে ডলা দিলাম, ফ্রিকশন হলো, তো ফ্রিকশনে দেখা গেলো যে ওটা একটা ক্র্যাচ করে দিল কর্নিয়াতে, এবং কর্নিয়াতে স্ক্র্যাচ করা মানে তো ওখানে একটা ইনফেকশনের সুযোগ সৃষ্টি হলো। তো এই জন্যে রাবিং করার দরকার নাই, হালকা একটু পানি ওয়াশ। আর যদি যে বললাম যে পাশে যে আছে, সে যদি মানে এনাফ ইন্টেলিজেন্ট হয়, তাহলে সে একটু চেক করে দেখতে পারে যে দেখা যাচ্ছে কিনা। দেখা গেল তো একটু চেষ্টা করলো, কিন্তু ডেসপারেটলি চেষ্টা করার দরকার নেই। যদি হালকা একটু ইয়ার মধ্যে যদি চলে আসে তো ভালো, আর যদি না আসে তাহলে এটা রেখে দিতে হবে, অ্যাডভাইস নিতে হবে। অনেক সময় আমরা দেখি যে ঘরোয়া পদ্ধতি গ্রহণ করছে, এই চোখে কোনো কিছু ঢুকার পর কিংবা কোনো আঘাতের পর সেটিতে আসলে কাজ হচ্ছে না। বিশেষ করে ঈদের এই সময়টিতে যারা আসলে আমরা দেখি যে বেশিরভাগ মানুষ ছুটিতে থাকেন, তখন আসলে কার শরণাপন্ন হবেন, কখন শরণাপন্ন হবেন এবং কিভাবে শরণাপন্ন হবেন রোগীরা? যদি আপনার আশেপাশে পরিচিত যদি চিকিৎসক থাকে, কেউ চোখের চিকিৎসক, তাহলে সরাসরি তাকে কনসাল্ট করেন। আচ্ছা, এখন ঈদের মধ্যে সবাই তো ভ্যাকেশনে থাকে, তারপরেও যদি আপনি নিয়মিত চেক আপ করেন, এরকম কনসালটেন্ট বা চক্ষু চিকিৎসক যদি আপনার থাকে, তাহলে আবার টেলিফোন কিন্তু এই হেল্পটা আপনি নিতে পারবেন। আচ্ছা, হেল্পটা এইটুকু যে আপনি বর্ণনা যদি দেন যে এই ঘটনা ঘটছে, তাহলে উনি হয়তো বলে দিতে পারবেন যে একটা প্রাইমারি মেডিকেশনটা কি হবে। আচ্ছা, এই যে আমি যেটা বললাম যে গরুর লেজের বাড়ি যদি খায়, তাহলে শুধু অ্যান্টিবায়োটিক না, ওখানে অ্যান্টিফাঙ্গাল একটা ড্রপ রাখতে হবে। ওই ড্রপটা হয়তো টেলিফোনে অ্যাডভাইস করে দিল যে দিতে থাকেন, অমুক দিন, পরশু দিন বা তারপরের দিন খোলা আছে, আপনি চলে আসেন। তাহলে একটা প্রাইমারি একটা প্রোটেকশন তার থাকলো। আরেকটা হলো যে নিকটস্থম যে প্রতিষ্ঠান আছে, স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে, ওখান থেকে সে চোখ দেখানোর পরেও কিন্তু একটা অ্যাডভাইস নিয়ে নিতে হবে যে যদি আমার এটা না সারে তাহলে আমি কোথায় যাব। তো সেরকম যদি ইমার্জেন্সি ফিল করে, তাহলে ওখান থেকে বলে দিতে পারবে। আরেকটা হলো যে আসলে ওই ভ্যাকেশনগুলোতে মেডিকেল কলেজ এবং চোখের যে সমস্ত হাসপাতাল, মানে ফুল ফ্লেজেড শুধু চোখের হাসপাতাল, এইগুলাতে কিন্তু ইমার্জেন্সি থাকে। তাহলে আপনাকে সরাসরি ওই বড় হাসপাতালগুলোতে যেতে হবে। আর ছোটোখাটো এমনি সেন্টার যেগুলো, এগুলোতে ইমার্জেন্সি সার্ভিস ম্যাক্সিমাম ক্লিনিকগুলোতেই
ইমার্জেন্সি সার্ভিস থাকে না। চোখে আঘাতের ফলে দৃষ্টিসীমার কোনো সমস্যা হয় কিনা? দৃষ্টি যদি এরকম হয় যে কর্নিয়াল আলসার হয়ে গেছে, তারপরে এটা হিল হয়েছে, দাগ পড়ে গেছে, তার মানে দৃষ্টি সমস্যা হবে। একটা কিছু ছিদ্র করে চোখের ভিতরে ঢুকে গেছে, এটা দৃষ্টি সমস্যা করবে। আবার কোনো একটা টুকরা বা ইটের কণাই হোক বা ওই বা হাড্ডি হোক বা ওই যে যখন হাড্ডি কাটে এটা এসে লাগলো, তাহলে দেখা যায় যে লিডে হয়তো কাটাছাড়া হলো, আবার চোখের ভিতরে রক্তক্ষরণ। নিশ্চয়ই। ভুলবশত চোখে আঘাতের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরো জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভুলবশত চোখে আঘাত নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। লাল মাংস বা রেড মিট, আমরা সবাই কিন্তু রেড মিট বা লাল মাংস খেতে পছন্দ করি। আমাদের দেশে কিন্তু দেখা যায় যে লাল মাংস যারা অনেক পছন্দ করে তারা দেখা যায় যে অতিরিক্ত মাত্রায় লাল মাংস বা রেড মিট গ্রহণ করছে। আবার অনেকে রয়েছে যে একেবারেই ওজন বেড়ে যাবে দেখে লাল মাংস খাওয়া বাদ দিয়ে দেন। আসলে বিরিয়ানিতে কিন্তু আমরা দেখা যায় যে রেড মিট, গরু বা খাসির মাংসটাই থাকুক এটাই চাই। চিকেন বিরিয়ানি আমরা অনেকেই পছন্দ করি না। লাল মাংস আপনি একেবারেই খাওয়া থেকে বাদ দিয়ে দিবেন, তাতে কিন্তু আপনার দেখা যায় বেশ স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। আবার অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলেও কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। তার মধ্যে রয়েছে যে আপনি যদি অতিরিক্ত মাত্রায় প্রতিদিন লাল মাংস গ্রহণ করতে থাকেন, কিংবা যদি সপ্তাহে 4-5 দিন করেও লাল মাংস গ্রহণ করেন, তাহলে কিন্তু দেখা যায় যে আপনার 19% ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় এবং পাশাপাশি কিন্তু 42% পর্যন্ত আপনার হৃদরোগের ঝুঁকিও বেড়ে যাচ্ছে। আপনার এই লাল মাংসটাকে যদি আপনি একটু স্বাভাবিক উপায়ে এবং যেভাবে হলো দেখা যায় আনহেলদি না হয় সেভাবে যদি রান্না করে খান, তাহলে কিন্তু দেখা যায় হৃদরোগ, স্ট্রোক, কোলেস্ট্রল বেড়ে যাওয়া, ডায়াবেটিসের ঝুঁকি থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন। লাল মাংস কেন খাবার তালিকায় রাখবেন? লাল মাংস খাবার তালিকায় রাখার প্রথম কারণ হলো এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এটা আমরা জানি, যেহেতু রেড মিট বা মাংস মানি প্রোটিনের অনেক ভালো একটা উৎস। এর পাশাপাশি কিন্তু লাল মাংসে আপনার প্রচুর পরিমাণে জিঙ্ক, আয়রন, ভিটামিন এ রয়েছে এবং এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে যাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদের যদি লাল মাংস 15-16 দিন পর্যন্ত খাওয়ানো হয় টানা একটা নির্দিষ্ট পরিমাণে, মানে 85 গ্রাম থেকে 100 গ্রামস করে, তাহলে কিন্তু খুব সহজেই তাদের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর হতে পারে। এটার খুব সহজ কারণ হলো কারণ আপনার লাল মাংসে কিন্তু দেখা যায় যে আপনার আয়রনের পাশাপাশি জিঙ্কও রয়েছে, ভিটামিন এও রয়েছে। আপনার আয়রনটা শরীরে অ্যাবজর্ব হওয়ার জন্য কিন্তু জিঙ্ক এবং ভিটামিন এ খুবই জরুরি। আর যেহেতু লাল মাংসটা হিম আয়রনটা কিন্তু খুব সহজে রক্ত স্বল্পতা দূর করতে পারে, যেটা কিন্তু আপনার নন হিম আয়রন মানে শাকসবজি, যে ধরনের শাকসবজিগুলো সাধারণত রক্ত স্বল্পতা আমরা খেতে বলি, ওই ধরনের শাকসবজিগুলো কিন্তু এত সহজে আপনার লাল মাংসের মতো রক্ত স্বল্পতা দূর করতে পারবে না। প্রোটিনের অনেক ভালো উৎস হয়, যেসব ছোট বাচ্চাদের গ্রোথটা একটু কম হচ্ছে, একটু ধীরে ধীরে হচ্ছে, তাদেরকে কিন্তু আমরা দেখা যায় লাল মাংস খেতে দিতে পারি। তার কারণ এটাতে প্রোটিন যেমন রয়েছে, জিঙ্ক রয়েছে। জিঙ্কের একটা অন্যতম প্রধান উপকারিতা যেটা হলো আপনার খুব সহজে এটা হজমে সাহায্য করে, মুখের রুচি ফিরিয়ে আনতে সাহায্য করে। বাচ্চাদের দেখা যায় অরুচির সমস্যা অনেক বেশি থাকে, তাদের সহজে দেখা যায় কোনো খাবার তারা খেতে চায় না, খেতে আগ্রহ থাকে না, কিংবা খাওয়ার পর হয়তো বমি করছে, ডাইজেশনটা ঠিকমতো হচ্ছে না। সেই সব বাচ্চাকে কিন্তু আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন করে গরুর মাংসটা বা খাসির মাংসটা খেতে দিতে পারেন। গরুর কলিজা বা খাসির কলিজাও কিন্তু দেওয়া যেতে পারে। এতে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় প্রোটিনের পাশাপাশি অন্যান্য উপকারী ভিটামিন, মিনারেলস রয়েছে, যাতে খুব সহজে আপনার বাচ্চার মুখে রুচি ফিরিয়ে আনতে সাহায্য করবে। লাল মাংসটা যারা দেখা যায় যে অনেকে মাসেল বিল্ড আপ করতে চান বা পেশি গঠন করতে চান, তাদের জন্য কিন্তু উপকারী। আপনি যদি কম তেল মশলা দিয়ে 85 গ্রামস করে মাংস যদি দিনে একবার খেতে পারেন এবং যদি বেক করে খেতে চান কিংবা গ্রিল করেও যদি খেতে পারেন, তাহলেও কিন্তু সেটা আপনার মাসেল বিল্ড আপ করতে সাহায্য করবে, কারণ এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং অবশ্যই তো লাল মাংস হলো আপনার ফার্স্ট ক্লাস প্রোটিন। আর আপনি বডি বিল্ডিং যারা করছেন তাদের জন্য তো ফার্স্ট ক্লাস প্রোটিন খাওয়ার কোনো বিকল্প নেই। তবে হ্যাঁ, এটা অতিরিক্ত মাত্রায় আপনি গ্রহণ করতে পারবেন না। যেমন অনেকে আছে যে পছন্দ করছে দেখে একেবারে 1 বাটি 2 বাটি খেয়ে ফেলছেন, সেটা খাওয়া যাবে না। আপনার লিমিটেশনটা হলো 85 গ্রামস থেকে 100 গ্রামস। এখন প্রশ্ন হতে পারে যে আপনি কী করে বুঝবেন যে আপনি লাল মাংস 85 গ্রাম থেকে 100 গ্রামস গ্রহণ করছেন।
খুব সহজভাবে যদি বোঝাই, আমরা সাধারণত বাসায় খাওয়ার জন্য যেই ধরনের টুকরো করি মাংসটা, সেই ধরনের টুকরো যদি আপনি 3 থেকে 4 টুকরো গ্রহণ করেন তাহলে কিন্তু 85 গ্রামস থেকে 100 গ্রামস হয়ে যাচ্ছে। আপনি 3 টুকরো নিলে আপনার 85 গ্রামস হবে, যদি আপনি 4 টুকরো নেন তাহলে কিন্তু আপনার 100 গ্রামস হয়ে যাচ্ছে। এখন এতক্ষণ তো আমি বললাম যে লাল মাংস কেন গ্রহণ করবেন বা এটার উপকারী দিকটা কি। এটার কিন্তু অনেক অপকারী সাইডও রয়েছে, যেটা আমি শুরুতেই বলেছি যে আপনার লাল মাংস যদি অতিরিক্ত মাত্রায় গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের জটিলতা, যেমন আপনার ডায়াবেটিস, হৃদরোগ, কোলেস্টেরল বেড়ে যাওয়া, এগুলো দেখা দিতে পারে। ফ্যাটি লিভারের সমস্যাও কিন্তু দেখা দেয়। তো সেক্ষেত্রে আপনার যে ধরনের জটিলতা হতে পারে এগুলো কিন্তু আপনি খুব সহজেই অ্যাভয়েড করতে পারেন যদি আপনি আপনার পরিমাণ মতো মাংসটা গ্রহণ করেন এবং আপনার রান্নার পদ্ধতিটা আপনি একটু চেঞ্জ করে ফেলেন। আমরা মাংস রান্না করি সাধারণত খুব তেল মশলা দিয়ে, সেটাকে কষিয়ে নেই, তারপরে একটু খুব মাখা মাখা মশলা দিয়ে কিন্তু লাল মাংস খেতে অনেক পছন্দ করি, এবং যার কারণে কিন্তু আপনার দেখা যায় যে এই লাল মাংসটা আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আপনি যদি কম তেল মশলা দিয়ে একটু ঝোল করে লাল মাংসটা রান্না করেন, যাতে খাওয়ার সময় শুধু গোটা মাংসটা তুলে খাওয়া যায়, ঝোলটা অ্যাভয়েড করা যায়, তাহলে কিন্তু দেখা যায় অনেকাংশেই আপনি কিন্তু এর ক্ষতিকর দিকটা অ্যাভয়েড করতে পারবেন। তার কারণ অতিরিক্ত ক্ষতি কিন্তু আপনার তেল মশলায় থাকে। আর এই লাল মাংসটা পরিমাণের অতিরিক্ত গ্রহণ যদি না করেন তাহলেই কিন্তু দেখা যায় যার বিভিন্ন ধরনের যে সমস্যা সেটা কিন্তু হচ্ছে না। এবং যাদের কিডনি সমস্যা রয়েছে, আমি বলবো কিডনি জটিলতা যাদের রয়েছে এবং 3rd স্টেজ পার করে ফেলেছেন, সিকেডির সমস্যা যারা 3rd স্টেজ পার করেছেন তাদের অবশ্যই লাল মাংস খাওয়া বাদ দিতে হবে। এবং এর আগে যারা রয়েছেন 2nd স্টেজে, 3rd স্টেজে যারা থাকবেন তারা অবশ্যই পুষ্টিবিদ কিংবা ডক্টরের পরামর্শ মতো কতটুকু মাত্রায় বা কতটুকু পরিমাণে মাংস গ্রহণ করবেন সেটা জেনে নেবেন। এবং আপনার রান্নায় তেল কতটুকু ব্যবহার করবেন, যাদের কিডনি সমস্যা রয়েছে মাংস রান্নার ক্ষেত্রে সেটাও কিন্তু অনেক জরুরি একটা বিষয়। আপনি যদি লাল মাংস পরিমাণ মতো এবং কম তেল মশলা দিয়ে রান্না করে খান তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে উপকারী দিকটা যেমন আপনি খুব সহজে সুফল পাবেন, সেরকমভাবে কিন্তু এর অপকারী দিকটা আপনি এড়িয়ে চলতে পারবেন। ভুলবশত চোখে আঘাত থেকে রক্ষা পেতে অর্থাৎ চোখের সুস্থতা নিশ্চিত করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে? তো এখন শুধু ঈদের সময় যে কোরবানি সেটা না, ফসলের সময় তো দেখা যায় একটা দানের কণা এসেও নিশ্চয়ই একটা আলসার করে তার একদম দৃষ্টি সমস্যা করে দিতে পারে। তো এটা একটা জানা থাকতে হবে যে কোন কোন সমস্যায় চোখের ক্ষতি হতে পারে। আর পরবর্তী ধাপে যেটা জানতে হবে তার এই চিকিৎসাটা কোথায় হয়। একটা হলো প্রাথমিক চিকিৎসা চোখের, এটা যে কোনো চক্ষু বিশেষজ্ঞের কাছে সম্ভব, এটা তার জানা থাকতে হবে। আর একটা থাকতে হবে যে কোথায় ইমার্জেন্সি সার্ভিস আছে। নিশ্চয়ই চোখের ইমার্জেন্সি কিন্তু সমস্ত অনেক বড় হাসপাতাল, কিন্তু ইমার্জেন্সি সার্ভিস কিন্তু নেই। এই জায়গাটা তার জানতে হবে। আরেকটা হলো যদি তার সে চিকিৎসা বিভিন্ন ধরনের চিকিৎসাই তো নেই, তো সেটা হলো যে তার একটা ডায়েরি থাকতে হবে, তার কনসালটেন্টের নাম্বারগুলা, শুধু চোখের না সমস্ত সাবজেক্টেরই। তাহলে সে যদি পরিচয় দেয় যে আমি আপনার রোগী এই ব্যাপারে, আমি এরকম একটা সমস্যা পড়ছি, এখন তো ঈদের সময় কেউ নাই, তাহলে আমি কিভাবে কি করব, এই কাউন্সেলিংটা কিন্তু আমার ধারণা ম্যাক্সিমাম কনসালটেন্টই দিবে। অর্থাৎ চোখ নিয়ে সাবধানতার যে বিষয়টি সেটি আসলে সুদৃঢ় থাকতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ দর্শকদেরকে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভুলবশত চোখে আঘাত নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। বয়স ধরে রাখার ব্যাপারটা হচ্ছে যে বয়স মানে তো শুধু ফেস দিয়ে আমরা একটা মানুষের বয়সটাকে বুঝি না, একটা হিউম্যান বডির পুরোটাতেই তার বয়সের ছাপ পড়ে, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। তাই ইন্টারনাল আমাদের বডিতে যা হচ্ছে তার একটা ছাপ তো আমাদের এক্সটার্নালি ফেস এবং বডিতে পড়ে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।